WBCS 2024 প্রিলিমসের আমরা সলিউশন করছিলাম। এর আগের চারটে ভিডিওতে আমরা পার্ট 4 অবধি সলিউশন করেছিলাম। এবার সলভ পেপার পার্ট 5-এ আমরা চলে এসেছি। 81 নম্বর প্রশ্ন, হুইচ পার্টিকুলার বন্ডিং এক্সিস্ট ইন H2O অ্যান্ড HF বাট ডাজ নট এক্সিস্ট ইন H2S? কোন ধরনের বন্ডিং H2O মানে জল এবং HF হাইড্রোজেন ফ্লোরাইডে থাকে, কিন্তু H2S মানে হাইড্রোজেন সালফাইডে থাকে না? এখানে চারটে অপশান আছে। অপশান এ কোভ্যালেন্ট বন্ডিং, অপশান বি আয়নিক বন্ডিং, অপশান সি হাইড্রোজেন বন্ডিং, অপশান ডি মেটালিক বন্ডিং। এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং বা অপশান সি। হাইড্রোজেন সালফাইডে কিন্তু হাইড্রোজেন বন্ডিং থাকে না, কারণ সালফারের লো ইলেকট্রোনেগেটিভিটি হয় এবং অ্যাটমিক সাইজটাও বড় হয়, লার্জ অ্যাটমিক সাইজ হয়। আমরা দেখে নেব হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে একটু পরের স্লাইডে। এখানে H2O এবং HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড এবং জলের হাইড্রোজেন বন্ডিংটা দেখানো হয়েছে ছবির মাধ্যমে। এখানে এই যে ডট 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 দেওয়া যে অংশগুলো দেখা যাচ্ছে ছবিতে আঁকা, এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডিং। এখানে হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাট্রাক্টস দ্য পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন অর অ্যানাদার ওয়াটার মলিকিউল, যেটা জলের ক্ষেত্রে হয়। যে ডেল পজিটিভ হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি, ডেল নেগেটিভ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাদের দুজনের মধ্যে যে ডট 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 দিয়ে বন্ধনটা হয়, এটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং বলে। 82, as per agreement with a bank, a businessman had to refund a loan in some equal installments without interest. After paying 18 installments, he found that 60% of his loan was refunded. How many installments were there in the agreement? এটা একটি অঙ্কের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী বিজনেসম্যান, তিনি একটি লোন নিয়েছিলেন ব্যাংক থেকে, কিন্তু কোনো রকম ইন্টারেস্ট ছাড়াই তিনি লোনটি পেয়েছিলেন। তিনি 18টা ইনস্টলমেন্ট দেওয়ার পর তিনি দেখলেন যে তার লোনের 60% দেওয়া হয়ে গেছে, রিফান্ড হয়ে গেছে। তাহলে আর কতগুলো ইনস্টলমেন্ট তার দেওয়া বাকি আছে লোনটা পুরোপুরি শোধ করে দিতে? এটাই প্রশ্নটা করা হয়েছে। এখানে চারটি অপশান আছে, এ, বি, সি এবং ডি। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 30। আমরা দেখে নিই যে আমরা কীভাবে সঠিক উত্তরটি পেলাম। এটি খুব শর্ট মেথডে আমরা করব। ঠিকঠাক একদম যেটা অঙ্কের মেথড আছে সেটাকে আমরা এড়িয়ে এই কম্পিটিটিভ এক্সামে যাতে দ্রুতভাবে অঙ্কটা করা যায়, তাই আমরা এই শর্ট মেথডে চলে এসেছি। আমরা 60%-এর জন্য যদি 18টা ইনস্টলমেন্ট হয়, তাহলে 1%-এর জন্য আমরা ধরে নিয়েছি ঐকিক নিয়ম করে 18/60টা ইনস্টলমেন্ট। আর 100% মানে পুরো লোনটাও যদি 100% ধরি, 100%-এর জন্য আমরা হয় 18 ইন্টু 100/60, অতএব 30টা ইনস্টলমেন্ট কাটাকুটি করে পাওয়া যায়। তো এইভাবে আমরা খুবই অল্প সময়ে ঐকিক নিয়ম ব্যবহার করে এই অঙ্কটি সহজে করে ফেলতে পারি। 83 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট ইজ SHANTI অ্যাক্ট, শান্তি অ্যাক্ট 2025? শান্তি অ্যাক্ট জিনিসটা কি সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। কোনটা শান্তি অ্যাক্ট? চারটে অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সাস্টেনেবল হারনেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, শান্তি অ্যাক্ট 2025। শান্তি অ্যাক্ট এটা যে আগের যে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 আছে সেটাকেই রিপ্লেস করেছে। এটা একটা মডিফাইড অ্যাক্ট। এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 84 নম্বর প্রশ্নে চলে যাব। যদি the length of a rectangle is decreased by 20% while the breadth is increased by 20%, then the area of the rectangle will. বলা হচ্ছে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% কমে এবং প্রস্থ যদি 20% বাড়ে, তাহলে তার ক্ষেত্রফল কতটা বাড়বে বা কমবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এই প্রশ্নটি প্রায়ই আসে, বিভিন্ন রকমভাবে আসে পরীক্ষায়। এর চারটে অপশান দেওয়া আছে। অপশান এ রিমেন আনচেঞ্জড, অপশান বি ডিক্রিজ বাই 4%, অপশান সি ইনক্রিজ বাই 2% অ্যান্ড অপশান ডি ইনক্রিজ বাই 4%। এই চারটে আনসারের মধ্যে সঠিক আনসারটি হচ্ছে ডিক্রিজ বাই 4%। কীভাবে হয় আমরা দেখে নেব, কিন্তু তার আগে বলা দরকার যে অঙ্কটি যে সঠিক অঙ্কের পদ্ধতিটি হয় সেটি করলে অনেকটা লেন্দি হবে, পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সময়
খেয়ে নেবে। তো সেক্ষেত্রে এখানেও আমরা একটা অত্যন্ত শর্ট মেথড ইউজ করে এই অঙ্কটা করতে পারবো। এই অঙ্ক বা এই ধরনের অঙ্ক আমরা যখনই পাবো এই শর্ট মেথড ব্যবহার করে অতি সহজেই 2-3 লাইনের মধ্যে অঙ্কটা আমরা সলভ করতে পারবো। আমরা দেখে নিই অঙ্কটা কীভাবে আমরা সলভ করতে পারি। একটি ছবি এঁকে দেখানো হয়েছে যে এই প্রথমে আয়তক্ষেত্রটি এবিসিডি ছিল এবং পরে সেটা এ বি বি বার সি বার ডি এইভাবে দেখানো হয়েছে। এটা ডট ডট লাইন দিয়ে দেখানো হয়েছে। এতে তার দৈর্ঘ্যটা কমেছে 20% এবং প্রস্থটা বেড়েছে 20%, এইভাবে দেখানো হয়েছে। এখানে আমাদের একটা জিনিস জেনে রাখা খুব দরকার, যদি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট মানে বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার পার্সেন্টেজটা সেম হয়, তাহলে মোট বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয় সেটি জানার জন্য একটি ফর্মুলা আছে, সেটাকে বলা হয় -x²/100%। মানে যদি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট একই শতাংশ হয় তাহলে সবসময় টোটালের ওপর ডিক্রিমেন্ট বা কমে যাওয়াই হবে। তাহলে সেখানে আমরা যদি ফর্মুলাটা -x²/100% এটাকে যদি আমরা ফলো করি, তাহলে এক্সের জায়গায় আমরা যেটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের পার্সেন্টেজটা বসিয়ে দেবো। এক্স মানে হচ্ছে 20, তাহলে -20²/100% -400/100% -4%। তাহলে এখানে কিন্তু উত্তর হবে -4%। অপশান প্রশ্ন নম্বর 85, ইন ওয়েস্ট বেঙ্গল সিল্ক ইন্ডাস্ট্রি ইজ ফেমাস ইন। এইটা একটি ভূগোলের প্রশ্ন, এটি কারেন্ট আমাদের জেনারেল নলেজের প্রশ্ন, দুটোই বলা যেতে পারে। এটি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, জেনে রাখা খুব দরকার। অনেক সময় ডব্লিউবিসিএসের ভাইভাতেও এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবঙ্গে সিল্ক ইন্ডাস্ট্রি, রেশম শিল্প কোথায় বিখ্যাত, কোথায় ফেমাস। 4টে অপশান আছে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া এবং হাওড়া। এখানে আমাদের জেনে রাখা দরকার, এটা আমরা ছোটোবেলা থেকেও ভূগোলে পড়ছি, যে সঠিক উত্তরটি অবশ্যই হবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের রেশম শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বিখ্যাত। 86 নম্বর প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটি একটি বায়োলজির প্রশ্ন। এখানে প্রশ্নটা করা হয়েছে সাইন্যাপসিস অকার্স ডিউরিং। সাইন্যাপসিস কোন সময় হয়? 4টে অপশান দেওয়া হয়েছে, লেপটোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন এবং প্যাকাইটিন। এর মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সাইন্যাপসিস হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের একটি অংশ বা একটি দশা বলা ঠিক নয়, এটি সাইন্যাপসিস হচ্ছে একটি অবস্থা মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। তো এই সাইন্যাপসিসে কি হয় যে এই সময় হোমোলোগাস ক্রোমোজোমগুলোর পেয়ারিং হয় এই অবস্থায়। তো এই সাইন্যাপসিস কিন্তু জাইগোটিন দশায় দেখা যায়। তো এই সঠিক উত্তর হচ্ছে জাইগোটিন। নিচে একটি ছবির মাধ্যমে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর পেয়ারিং কীভাবে সাইন্যাপসিসে হয় সেটা দেখানো হয়েছে। তো সঠিক উত্তর কিন্তু জাইগোটিন। 87 নম্বর প্রশ্নে চলে যাব। হোমেজ ওয়াজ পেড টু তিরুভাল্লুবর, হু ওয়াজ হি, হোয়াই ইজ ফেমাস ফর। তিরুভাল্লুভার তিনি কে এবং তিনি কেন বিখ্যাত ছিলেন? এখানে সঠিক 4টি উত্তর দেওয়া আছে, অপশান এ বি সি ডি। যার মধ্যে সঠিক উত্তরটি অবশ্যই এ। তিরুভাল্লুভার হচ্ছে একজন সেলিব্রেটেড তামিল পোয়েট, একজন বিখ্যাত তামিল পোয়েট, লেজেন্ডারি তামিল পোয়েট এবং দার্শনিক বা ফিলোসফার। তিনি কিন্তু তিরুক্কুরাল লিখেছিলেন, যেটি একটি ক্লাসিক্যাল প্রায় লেজেন্ডারি একটি তামিল রচনা, তামিল টেক্সট। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 88 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন অ্যাকোয়ারিং ফরেন সিটিজেনশিপ। নিচের 4টে আর্টিকেলের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন আর্টিকেলটে ফরেন সিটিজেনশিপ অ্যাকোয়ারিংয়ের জন্য বলা হয়েছে, মানে অ্যাকোয়ারিংয়ের কথা সেখানে বলা আছে? আর্টিকেল 4টের মধ্যে এ বি সি ডি, আর্টিকেল 7, আর্টিকেল 8, আর্টিকেল 9, আর্টিকেল 10। সঠিক উত্তর হচ্ছে আনসার সি, আর্টিকেল 9। এখানে আর্টিকেল 9 কি বলছে একটু দেখে নিই। আ পার্সন হু ভলেন্টারিলি অ্যাকোয়ার্ডস দ্য সিটিজেনশিপ অফ এ ফরেন কান্ট্রি শ্যাল নট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে কোনো ব্যক্তি যদি নিজে থেকে নিজের ইচ্ছায় যদি সে কোনো বাইরের দেশের নাগরিকত্ব নেয়, তাহলে তিনি কিন্তু আর ভারতের নাগরিকত্ব মানে ভারতের নাগরিক হওয়ার মর্যাদাটা তিনি হারাবেন।
নম্বর প্রশ্নে চলে যাব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন আ সেকেন্ডারি সেক্টর ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ সোর্সেস অফ ন্যাশনাল ইনকাম। আমরা জানি যে সাধারণত ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমরা তিন রকম সেক্টরের কথা জানি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। এর মধ্যে আমরা জানি প্রাইমারি সেক্টরের মধ্যে কৃষিকাজ, মাইনিং মানে মানে খনির কাজ করা, খনি থেকে কোনো ধাতু তোলা বা এই ধরনের কাজগুলোকে প্রাইমারি সেক্টর বলা হয়। সেকেন্ডারি সেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা জানি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো তৈরি করা হয় সেগুলোকে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কিন্তু সেকেন্ডারি সেক্টর বলা হয়। এবং টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা জানি সার্ভিসেস যেগুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। তো এখানে চারটে অপশান আছে, ট্রেড, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, কনস্ট্রাকশন। তো এখানে সেকেন্ডারি সেক্টরের মধ্যে কিন্তু একমাত্র অপশান ডি হচ্ছে কনস্ট্রাকশন পড়বে, কারণ বাকি তিনটেই কিন্তু ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এগুলো সবই সার্ভিস, ট্রেড ও সার্ভিসের মধ্যে পড়ে। তো এটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে, ইকোনমিক টার্সিয়ারি সেক্টরের মধ্যে কিন্তু বাকি তিনটেই পড়ে। তো সঠিক উত্তর হচ্ছে কনস্ট্রাকশন, হুইচ ইজ ইনক্লুডেড ইন সেকেন্ডারি সেক্টর। 90 নম্বর প্রশ্নে চলে যাব, এটি একটি অঙ্কের প্রশ্ন, বা এটি একটি ভালো বলা দরকার, এটা একটি জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন, রিজনিংয়ের কোশ্চেন। হাউ মেনি মেম্বার শুড বি অ্যাট লিস্ট বি দেয়ার ইন আ ক্লাব সো দ্যাট ইট ইজ গ্যারেন্টিড দ্যাট অ্যাট লিস্ট 2 মেম্বার্স হ্যাভ দ্য সেম মান্থ অফ এ বার্থ। তাহলে বলছে যে একটি ক্লাবে সর্বনিম্ন কতজন সদস্য থাকতে পারে যাদের মধ্যে কম করে দুজন সদস্যের একই মাসে জন্ম হবে। তো আমরা যদি দেখি যে একটি বছরে হয় 12টা মাস, তাহলে আমরা যদি ধরে নিই একটি ক্লাবে সর্বনিম্ন 12জন সদস্য থাকতে পারে যাদের প্রত্যেকের জন্ম মাস আলাদা আলাদা 12টা মাসের মধ্যে পড়ে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে ডিসেম্বর অবধি। তাহলে যদি একটি করে সদস্য অন্তত আলাদা আলাদা জন্ম মাসে তাদের জন্ম মাস হয়, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা হবে 12জন। কিন্তু যদি দুজন ব্যক্তির একই জন্ম মাস হতে হয়, তাহলে অন্ততপক্ষে আরও একজন ব্যক্তিকে ওখানে ইনক্লুডেড হতে হবে যার জন্ম মাস এই 12টা মাসের মধ্যে একটি হবে। তাহলে ধরে নিই 12জন ব্যক্তি যাদের আলাদা আলাদা জন্ম মাস আছে তারা ওই ক্লাবের সদস্য। তাহলে আরও একজন ব্যক্তিকে যদি আমরা সেখানে সদস্য পদ দিই, ধরা যাক তার জন্ম মাস জুলাই মাসে, তাহলে আগের একজন ছিলেন অলরেডি সেখানে জুলাই মাসে তার জন্ম মাস, এবং নতুন একজন জুলাই মাসে তার জন্ম মাসে ইনক্লুডেড হলেন। তাহলে দুজন যদি হন তাহলে কিন্তু দুজন ব্যক্তি পাওয়া গেল যাদের একই জন্ম মাস পাওয়া হলো। তাহলে সঠিক উত্তর কিন্তু অপশান সি, 13। 91 নম্বর প্রশ্ন বলছে, উইন্ড এনার্জি প্রজেক্ট ওয়াজ সেট আপ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট। কোথায় উইন্ড এনার্জি প্রজেক্ট পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে? বকখালি, ফ্রেজারগঞ্জ, দীঘা এবং হলদিয়া। এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ এটা সাউথ 24 পরগনায় আছে। এটা কিন্তু প্রথম এবং সবথেকে বড় উইন্ড এনার্জি প্রজেক্ট, বায়ু শক্তির একটি প্রকল্প। 92 নম্বর প্রশ্নে চলে যাব, কৃষ্ণ রাজা সাগর ড্যাম অ্যান্ড মেত্তুর ড্যাম আর বিল্ট অ্যাক্রস দ্য রিভার। কৃষ্ণ রাজা সাগর এবং মেত্তুর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এটি চারটি অপশান আছে। অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি মহানদী এবং অপশান ডি হচ্ছে গোদাবরী। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি কাবেরী। কাবেরী নদীর ওপর কিন্তু কৃষ্ণ রাজসাগর ড্যাম এবং মেত্তুর ড্যাম অবস্থিত। এই প্রশ্নটি ভূগোলে মাঝে মধ্যেই করে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা একটু কাবেরী নদী সম্পর্কে জেনে নিই। কাবেরী নদীর উৎস হচ্ছে তাল কাবেরী, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের ব্রহ্মগিরি পর্বত। এর দৈর্ঘ্য হচ্ছে 805 কিলোমিটার। এটি কিন্তু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পড়েছে এবং খুব উর্বর কাবেরী ডেল্টা তৈরি করেছে। ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ বা উপনদীগুলোর মধ্যে শিমশা, ভবানী গুরুত্বপূর্ণ। আর যেটা বারবার প্রশ্নে আসে, এর কাবেরী নদীর একটি জলপ্রপাত আছে, শিব সমুদ্র জলপ্রপাত। আর মেজর ড্যামদের মধ্যে, মেজর বাঁধ মানে বড় বড় বাঁধগুলোর মধ্যে যে দুটোর নাম আমরা জানলাম একটু আগে, কৃষ্ণ রাজসাগর ড্যাম এবং মেত্তুর ড্যাম। এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা কর্ণাটক আর তামিলনাড়ুর লাইফ লাইন, ইরিগেশন মানে কৃষিকাজ,
সেচ, ইরিগেশন মানে সেচ এবং পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার, এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মানে জলবিদ্যুৎ তৈরিতে প্রচণ্ড সাহায্য করে। এবং কাল্টিভেশন অফ প্যাডি, সুগার কেন, আদার ক্রপস, এটাও ইম্পর্টেন্ট। ধান, আখ এবং অন্যান্য ফসল চাষে খুবই সহায়তা করে কাবেরী নদীর জল, এবং কাবেরী নদীর ডেল্টায় এই মানে বদ্বীপে এই চাষগুলো হয়। এবং এর সাথে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেবো, সেটা হচ্ছে কাবেরী ওয়াটার ডিসপিউট বা কাবেরী নদীর যেটা জলবন্টন নিয়ে যে সমস্যা রয়েছে, সে দীর্ঘদিনের সমস্যা। এটা কিন্তু বিভিন্ন স্টেট বা রাজ্যের মধ্যে আছে, যেমন কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত রাজ্যের মধ্যে কিন্তু কাবেরী নদীর জলবন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে, মাঝে মধ্যেই খবরে দেখা যায়। 93 নম্বর প্রশ্নে চলে যাব। এটি অঙ্কের প্রশ্ন, সমীকরণের প্রশ্ন। 2x - 3y যদি -12 হয় এবং x বাই ওয়াই যদি 3/4 হয়, তাহলে x আর y এর ভ্যালু কত? চারটে অপশান আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, x = 6 এবং y = 8। কীভাবে পেলাম আমরা একটু দেখে নিই। এটাই এই প্রশ্নটি আমরা যদি একটু অনুপাতের সাহায্য নিয়ে করি তাহলে একটু সহজ হয়। আমরা দুটো সমীকরণ পেয়েছি, 2x - 3y = -12 আর x বাই ওয়াই = 3/4। x বাই ওয়াই = 3/4 মানে x/y = 3/4 আমরা বলতেই পারি। অনুপাতের ক্ষেত্রে আমরা যেমন একটা ধ্রুবক ধরে নিই, তাহলে x = 3k এবং y = 4k। k হচ্ছে একটি ধ্রুবক। তাহলে এক্সকে যদি 3k এবং ওয়াইকে যদি 4k আমরা ধরে নিই, এবং এই ভ্যালুটা যদি প্রথম সমীকরণে আমরা পুট করি, 2x - 3y = -12 এই সমীকরণে, তাহলে 2 × 3k - 3 × 4k = -12 হয়। এরমভাবে সমাধান করলে আমরা k এর ভ্যালু পাই 2, তাহলে x এর ভ্যালু হয় 6 এবং y এর ভ্যালু হয় 8। 94 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস অ্যাভেলেবেল অ্যাডিকুয়েটলি ইন ইন্ডিয়া ক্যান বি ইউজ টু প্রডিউস দ্য নিউক্লিয়ার পাওয়ার? কোন জিনিসটা ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় যেটা নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে? চারটে অপশান আছে, এ অ্যাক্টিনিয়াম, বি নেপচুনিয়াম, সি কপার এবং ডি থোরিয়াম। সঠিক উত্তর হচ্ছে ডি থোরিয়াম। এই থোরিয়াম কিন্তু কেরালার মোনাজাইট স্যান্ডে প্রচুর পরিমাণে, কেরালা উপকূলে মোনাজাইট স্যান্ডে পাওয়া যায়। এই থোরিয়াম হচ্ছে আমাদের ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে অ্যাবান্ডান্ট রয়েছে, যেটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ তৈরিতে সাহায্য করে। 95 নম্বর প্রশ্নে চলে যাব। একটি কেমিস্ট্রির অঙ্ক দেওয়া আছে। ফর্মুলা অফ দ্য ক্লোরাইড অফ অ্যান এলিমেন্ট এম ইজ MCl4 অ্যান্ড ইটস মলিকিউলার ওয়েট ইজ 154। যেখানে ক্লোরিনের মলিকিউলার ওয়েট দেওয়া আছে 35.5, দ্য মলিকুলার ওয়েট অফ ইটস অক্সাইড ইজ। তাহলে বলছে যে একটি এলিমেন্ট এম, তার ক্লোরাইড হচ্ছে MCl4 মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে যে ক্লোরাইড হয়, এবং তার মলিকিউলার ওয়েট মানে আণবিক ভর হচ্ছে 154, যেখানে ক্লোরিনের আণবিক ভরটা দেওয়া আছে 35.5। তাহলে বলছে যে এর অক্সাইড, ওই এলিমেন্টেরই, সেম এলিমেন্টেরই অক্সাইডের আণবিক ভরটা কত হবে? চারটে অপশান আছে। অপশান এ 64, অপশান বি 72, অপশান সি 44 এবং অপশান ডি 40। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 44। দেখা যাক কীভাবে পেলাম। MCl4 আমরা m + 4 × 35.5, যেটা ক্লোরিনের ভ্যালু দেওয়াই ছিল, আমরা এটা পুট করে যদি 154 এই ইকুয়েশনে বসাই, তাহলে m এর ভ্যালু পাওয়া যায় 12। তাহলে m যদি 12 হয়, তাহলে এটা অবশ্যই এটা কার্বন। আর মলিকিউলার ওয়েটের, অক্সাইডের মলিকিউলার ওয়েট হচ্ছে MO2, মানে কার্বনের অক্সাইড হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে CO2 মানে 12 + 2 × 16, যেখানে অ্যাটমিক মাস মানে অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16, তাহলে 12 + 2 × 16 = 44, 44। তাহলে সঠিক উত্তর হচ্ছে 44। 96 হচ্ছে, হু ড্রাফটেড দ্য কংগ্রেস এনকোয়ারি রিপোর্ট কমিটি রিপোর্ট অন দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের পরে কংগ্রেস এনকোয়ারি কমিটির রিপোর্ট কে ড্রাফট করেছিলেন? এটা প্রশ্ন করা হয়েছে। চারটে অপশান আছে। অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি মতিলাল নেহেরু, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি হচ্ছে সৈফুদ্দিন কিচলু। সঠিক উত্তর হচ্ছে অপশান সি মহাত্মা গান্ধী। আমরা দেখে নিই জালিয়ানওয়ালাবাগ কমিটির রিপোর্টটা কী জিনিস। এটা এই জালিয়ানওয়ালাবাগ কমিটি ম্যাসাকার, যেটা 13 এপ্রিল 1919 সালে আমরা আমাদের ইতিহাসে লেখা আছে যেটা হয়েছিল, এটাই আমরা জানি যে রাওলাট অ্যাক্ট এর বিরুদ্ধে যখন জমায়েত হয়েছিল, তখন তার মধ্যে পাঞ্জাবে
জালিয়ানওয়ালাবাগে জেনারেল ও ডায়ার গুলি চালান, মানে জেনারেল ও ডায়ারের নির্দেশে গুলি চালানো হয় এবং সেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন। তো এই জালিয়ানওয়ালাবাগের মতো জঘন্য ঘৃণ্য অপরাধের জন্য এর কংগ্রেস এনকোয়ারি রিপোর্ট কমিটি বসায়। তো এই কমিটির যারা মেম্বার ছিল মহাত্মা গান্ধী, সিআর দাস এবং আব্বাস তায়েবজি, তার মধ্যে মহাত্মা গান্ধী এটা কমিটি রিপোর্টটাকে ড্রাফট করে এবং এই কমিটি কন্ডেম করে ডায়ারের অ্যাকশনকে, নিন্দা করে, তীব্র নিন্দা করা হয় জেনারেল ও ডায়ার যেভাবে নৃশংসভাবে গুলি চালিয়েছিলেন। তো এটাই হলো জালিয়ানওয়ালাবাগ এবং কংগ্রেস এনকোয়ারি কমিটির রিপোর্টের উপর একটি ছোট্ট প্রবন্ধ। 97 নম্বর প্রশ্নে চলে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং পেড হিজ সোলজার্স ইন ক্যাশ? নিচের সম্রাটদের মধ্যে কে তার সৈন্যবাহিনীকে টাকা বা পয়সা দিয়ে পেমেন্ট করতেন, ক্যাশে পেমেন্ট করতেন? 4টি অপশান আছে। বলবন, বি আলাউদ্দিন, সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশান ডি হচ্ছে ইলতুৎমিশ। এখানে বলা দরকার যে চারটি যে অপশান আছে, চারজনই কিন্তু তাদের শাসন ব্যবস্থায় যথেষ্ট পরিবর্তন এনেছিলেন, অনেক রকম রিফর্ম এনেছিলেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশান বি। তিনি কিন্তু তার সৈন্যবাহিনীকে ক্যাশে পেমেন্ট করতেন। 98 নম্বর প্রশ্নে চলে যাব। হু ফাউন্ডেড হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস অ্যান্ড হোয়াই ইট ইজ ফেমাস ফর? 4টে অপশান। অপশান এ তেনজিং নোরগে, অপশান বি সোনাম ওয়াংচুক, অপশান সি ফংসুং ওয়ার্ডু, ডি নান অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর কিন্তু অপশান বি সোনাম ওয়াংচুক অ্যান্ড গীতাঞ্জলি জি অ্যাংমো। এটা কিন্তু হিয়াল desires to address the education and developmental challenges unique to Ladakh's exceptional geographical and cultural context. এখানে হিয়াল কি করে? হিয়াল একটা ইনস্টিটিউশন যেটা সেখানে কিছু ইনোভেটিভ এক্সপেরিমেন্টাল কিছু তৈরি করতে বা সেই ধরনের এডুকেশন দিতে সাহায্য করে সেখানকার লোকাল হিমালয়ান নিডসের উপর। এটি সোনাম ওয়াংচুক এবং গীতাঞ্জলি জি অ্যাংমো এটা প্রতিষ্ঠা করেন। 99 নম্বর প্রশ্নে চলে যাব। বাউন্ডারি বিটুইন দ্য গ্রেটার অ্যান্ড দ্য লেজার হিমালয় ইজ নোন অ্যাজ? এখানে 4টে অপশান আছে। অপশান এ মেন বাউন্ডারি থ্রাস্ট, অপশান বি মেন সেন্ট্রাল থ্রাস্ট, অপশান সি মেন ম্যান্টেল থ্রাস্ট, অপশান ডি মেন ফ্রন্টাল থ্রাস্ট। অপশান বি সঠিক উত্তর হচ্ছে অপশান বি মেন সেন্ট্রাল থ্রাস্ট। MCT is a major Himalayan thrust zone separating the greater Himalaya from the lesser Himalaya. 4টে অপশানের মধ্যে সঠিক অপশান কিন্তু মেন সেন্ট্রাল থ্রাস্ট। মেন সেন্ট্রাল থ্রাস্ট হচ্ছে এটা প্লেট টেকটনিকের জন্য এখানে যে থ্রাস্ট ফলটা তৈরি হয় সেখানে গ্রেটার হিমালয় এবং যেটা লেজার হিমালয় আছে তাদের মধ্যে যে ফলটা তৈরি হয় সেটাকে বলা হয় MCT। এটা ভঙ্গিল পর্বতে তৈরি হয়। নবীন ভঙ্গিল পর্বতে এই ধরনের থ্রাস্ট দেখা যায়। এখানে একটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে MCT বা মেন সেন্ট্রাল থ্রাস্ট কী জিনিস। গ্রেটার হিমালয়কে বাঁ দিকে দেখানো হয়েছে, লেজার হিমালয়কে ডান দিকে দেখানো হয়েছে এবং মাঝখানে MCT এই ফল্টটা যেটা তৈরি হয়েছে, ফল্ট বা চ্যুতি তৈরি হয়েছে, এটাকেই MCT বা মেন সেন্ট্রাল থ্রাস্ট বলা হয়। 100 নম্বর প্রশ্নে চলে যাব। The film Ek Ruka Hua Faisla, directed by Sri Basu Chatterjee, was adapted from a 1957 American film 12 Angry Men. Recently, it was adopted as a play in the Bengali language. Which group has adopted it and what is the name of the play? তাহলে 12 Angry Men বলে যে আমেরিকান ফিল্ম হয়েছিল সেখান থেকে খুবই রিসেন্টলি একটি বাঙালি নাটক তৈরি করা হয়েছে এবং এই নাটকটি কে করেছেন এবং নাটকটির নাম কী? 4টে অপশান আছে। অপশান এ নান্দিকার 1 থেকে 12, অপশান বি সায়ক কুণ্ডুবাবু, অপশান সি রঙ্গকর্মী রুদালি এবং অপশান ডি নটসেনা ফাটাগোপাল। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ নান্দিকার 1 থেকে 12। তাহলে আমেরিকান ফিল্ম 12 অ্যাংরি মেনের যে 12 অ্যাংরি মেনের অবলম্বনে যে বাংলা নাটকটি রিসেন্টলি তৈরি হয়েছে তার নাম কিন্তু 1 থেকে 12। এই ছিল আমাদের পার্ট 5-এর 100টি প্রশ্ন, 20টি প্রশ্ন, যেটি সব মিলিয়ে 100টি প্রশ্ন আমরা সলিউশন করলাম।